আচ্ছা, আগের দিন আমরা স্পিনের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। বল। না না, হচ্ছে হচ্ছে, এই যে 12 সেকেন্ড 13 সেকেন্ড, এই তো হচ্ছে রেকর্ডিং। আচ্ছা, আগের দিন হ্যাঁ, স্পিনের প্রথমে আমরা দেখলাম যে স্পিনের থিওরি গুলো, ওই প্রথমে তো দেখলাম ওই হাফ ইন্টিজার ফুল ইন্টিজার নিয়ে একটা সমস্যা দেখা দিল, তারপরে ইত্যাদি। তারপরে আমরা বুঝতে পারলাম যে একটা কোনো অদ্ভুত টাইপের ফিজিক্যাল প্রপার্টি আছে যেটা স্পেস কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু ওটা আছে কেননা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে। সেখান থেকে আমরা বুঝছি যে এরকম একটা কিছু আছে। তো সেটাকে ওই জন্যই বলা হয় ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক মানে হচ্ছে কি, যে কেন এটা অ্যারাইজ করছে সেটা আমরা বুঝতে পারছি না। মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে যেমন আমরা বলতে পারছি যে একটা চার্জড পার্টিকেল রোটেট করছে, কিন্তু স্পিন কেন এক্সিস্ট করে, হোয়াই, বা স্পিনের ভ্যালু কারোর ক্ষেত্রে 0, কারোর ক্ষেত্রে হাফ, কারোর ক্ষেত্রে 1, কারোর ক্ষেত্রে 3/2, এটা কেন হয়, সেটা কেনটার কোনো উত্তর নেই। যেহেতু এটার কোনো উত্তর নেই, তাই এটা একটা, যেমন মাস, মাস যেমন একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, কেননা ইলেকট্রনের মাস এত কম, প্রোটনের মাস তার থেকে অনেক বেশি, সেটার যেমন কোনো অ্যান্সার নেই। যদিও এখন আছে, কেননা হিগস বোসনের একটা ক্যালকুলেশন আছে, কিন্তু যখন হিগস বোসন লোকে জানতো না সেই সময়টার কথাটাই আমি যদি বলি, তাহলে তো মাস কেন এক একজন এক এক রকম সেটা আমরা জানতাম না। ও আচ্ছা, আরেকটা কথা বলছি, হিগস বোসনের উপর আমার একটা বন্ধুর লেকচার আছে আজকে, সেটার লিঙ্কটা আমি তোদের গ্রুপে দিতে ভুলে গেছি। আমাকে একটু রিমাইন্ডার দিবি তো, ওইটা ভালো হবে, ইউজি লেভেল হবে। ঠিক আছে, পরে আমাকে একটু রিমাইন্ডার দিস, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। আচ্ছা, তো হ্যাঁ, তো এটার যেমন কোনো রিজন নেই, সেরকমই স্পিন এক একজন এখানে এক এক রকম, সেটার কোনো রিজন নেই। সো দিস ইজ ইন্ট্রিনসিক ফিজিক্যাল প্রপার্টি। আচ্ছা, এবার ইন্ট্রিনসিক ফিজিক্যাল প্রপার্টি হলে অরিজিন টরিজিন না পাওয়া গেলে মুশকিল হচ্ছে সেটা থিওরিগুলোকে ডেভেলপ করা খুব মুশকিল হয়ে যায়। তাই স্পিনের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে ডাইরেক্ট টুকে দিয়েছিলাম, সেগুলোই আজকে ইউজ করতে হবে। নেক্সট পেজে যাওয়াই ভালো। আচ্ছা, কি কি টুকলাম, প্রথমত Sx Sy equal to I H cut Sz এবং এই ধরনের সিরিজ, S square Sm H cut square S into S plus 1 Sm Sz Sm Mh cut Sm এবং এটা Sz এর জন্য। এবার Sx আর Sy সম্পর্কে যদি জানতে হয় তাহলে S প্লাস মাইনাসটা দরকার। H cut S into S plus 1 minus M plus minus 1 S M plus minus 1, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি বলেছিলাম একটা জিনিস ভাবতে, সেটা হলো যে একটা স্পিন হাফ পার্টিকেল আছে আমার হাতে, তাহলে সেই স্পিন হাফ পার্টিকেলের স্টেটটাকে আমি কি কিভাবে লিখতে পারি। ঠিক আছে, একটা তো অবশ্যই মানে মানে আগের অ্যাঙ্গুলার মোমেন্টাম থিওরি থেকেই আমরা দেখেছিলাম যে, বা তার আগেও দেখেছিলাম যে কোনো একটা স্টেটকে যদি আমাকে ডিফাইন করতে হয় তাহলে আমাকে যেটা লাগবে, আমার ডিজেনারেট স্টেটের ক্ষেত্রে একটা খুব সুবিধাজনক সিস্টেম হচ্ছে কমপ্লিট সেট অফ কমিউটেটিং অবজারভেবলস খুঁজে বার করা। যেমন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলেছিলাম যে হ্যামিল্টনিয়ান, এল স্কোয়ার, এল জেড, এস জেড, এরা সবাই সবার সাথে কমিউট করে, তাই এদের সবারই কমন আইগেনগেট আছে। এবং এই চারটে
ছাড়া আর কোনো, এটা কমপ্লিট সেট, তার মানে এই চারটে অপারেটর ছাড়া আর কোনো অপারেটরই এক্সিস্ট করে না যেটা সবাই সবার সাথে কমিউট করতে পারে। ঠিক আছে, এই সেটটা হচ্ছে কমপ্লিট সেট। মানে এই চারটে স্টেটের চারটে আইগেন ভ্যালু আমি যদি বলে দিই, এন এল এম এল এম এস, এই চারটে আইগেন ভ্যালু আমি যদি বলে দিই, তাহলেই স্টেটটাকে ইউনিকলি ডিফাইন করা যাবে, মানে ইউনিকলি, অন্য কারোর সঙ্গে কোনো কনফিউশন হবে না। তো স্পিন সিস্টেমের ক্ষেত্রেও এইরকম একটা কমপ্লিট সেট অফ কমিউটেটিং অবজারভেবলস হবে এস এস স্কোয়ার এবং এস জেড, যেহেতু তারা একে অন্যের সঙ্গে কমিউট করে এবং এস জেড এর সঙ্গে আর কেউ কমিউট করে না, সুতরাং এটাই কমপ্লিট সেট। তাহলে এস এস স্কোয়ার আর এস জেড, তাহলে এস এস স্কোয়ারের আইগেন ভ্যালু গিভেন বাই এস ইন, মানে এস নাম্বার আর কি, এস জেড এর ক্ষেত্রে ইট ইজ গিভেন বাই দ্য নাম্বার এম। সুতরাং একটা আইগেনকেটকে এস এম এটা দিয়ে আমরা লিখতে পারি। ফাইন, এবার স্পিন হাফ পার্টিকেলের ক্ষেত্রে তাহলে স্টার্ন-গার্লাচ এক্সপেরিমেন্ট থেকেও আমরা দেখেছি হয় ওরা উপরে যায় নতুবা ওরা নিচে আসে, আর এস এম এখান থেকেও আমরা বলতে পারি স্পিন হাফ, তো তার মানে এস ইকুয়াল টু হাফ। তাহলে এম এর পসিবল ভ্যালু হচ্ছে মাইনাস হাফ এবং প্লাস হাফ। তার মানে যেহেতু একটা ইলেকট্রন তার এস জেড কম্পোনেন্ট মেজার করলে হয় সেটা উপরে যায় নয় সেটা নিচে আসে, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, একটা স্টেট হচ্ছে হাফ হাফ, আর একটা স্টেট হচ্ছে হাফ মাইনাস হাফ। অ্যাকচুয়ালি এই পার্টিকেলটার জন্য যে স্পিনটা যে হাফ, সেটা কিন্তু স্টার্ন-গার্লাচ এক্সপেরিমেন্ট থেকেই ব্যাক ক্যালকুলেট করে পাওয়া গেছে। কেননা আমরা আগেই দেখেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের সময় দেখেছিলাম যে এম এর ভ্যালু, মানে এল জেড এর যে কম্পোনেন্ট সেটা মাইনাস এল থেকে প্লাস এল, অর্থাৎ টোটাল 2l + 1 এতগুলো কম্পোনেন্ট আছে। তো স্পিনের ক্ষেত্রেও সেইভাবেই আমরা রিপিট করে ভাবতে পারি যে 2s + 1 এতগুলো কম্পোনেন্ট আছে, এবং দেখাই যাচ্ছে যে মাত্র দুটোই কম্পোনেন্ট আছে, সুতরাং 2s + 1 = 2, অর্থাৎ s = হাফ। তো স্টার্ন-গার্লাচ এক্সপেরিমেন্ট থেকেই কিন্তু ইলেকট্রনের স্পিন সম্পর্কে প্রাইমারি আইডিয়া করা গেছিল। ওকে, তাহলে এটা একটা কেট, এটা একটা কেট, বোঝাই যাচ্ছে যে এরাই হচ্ছে আমার, এদেরকে আমি আমার বেসিস হিসাবে ইউজ করতে পারি। কেননা মানে বেসিস বা আইগেন কেট আর কি, কমন আইগেন গেট, মানে এস স্কোয়ার এস জেড, তার যে যারা কমন আইগেন গেট তারাই হচ্ছে পুরো মানে সিস্টেমের বেস, মানে পুরো হিলবার্ট স্পেসের তারা হচ্ছে বেসিস সেট। কেননা যে কোনো আরবিট্রারি কেটকেই তার মানে এটা এবং এটার কিছু একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে। এবং এস জেড মেজার করলে তারা যে কোনো একটাতে কোলাপস করে, মানে আইগেনকেটের বেসিক ডেফিনেশন তো সেটাই, যে কোনো একটা আরবিট্রারি স্টেটের উপর যদি মেজার করা হয় কিছু একটা, তাহলে তারা কোনো একটা আইগেনকেটে কোলাপস করে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো স্টেটেই কোলাপস করা সম্ভব, তাহলে নিশ্চয়ই তারাই হচ্ছে আমাদের দুটো ডিজায়ার্ড আইগেনকেট। তার মানে আমরা এখানে দুটো বেসিস পাচ্ছি। নাম্বার অফ বেসিস ইজ 2। তাহলে এই স্পিন হাফ পার্টিকেলের, for the spin half particle the spin dimension is 2. Spin dimension is 2 কেননা একটা আরবিট্রারি কেটকে লিখতে গেলে we need 2 basis set, কিন্তু স্পিন ডাইমেনশন 2, কিন্তু স্পিন হাফ পার্টিকেলটা কত ডাইমেনশনাল স্পেসে আছে,
মানে স্পিনটা তো স্পেসের ফাংশন নয়, কিন্তু আমরা আগেই দেখেছি যে তাদের প্রজেকশন নেওয়া যায় অ্যালং জেড অ্যাক্সিস, তাদের প্রজেকশন নেওয়া যেতে পারে অ্যালং ওয়াই অ্যাক্সিস বা অ্যালং এক্স অ্যাক্সিস। অর্থাৎ বলতে চাইছি যে ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে অ্যাপ্লাই করেছি, এটাকে জেড অ্যাক্সিস বলছি, কিন্তু আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে এইভাবেও অ্যাপ্লাই করতে পারতাম, তখন এখানে একটা স্পট পেতাম, এখানে একটা স্পট পেতাম। বা আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে এই দিকেও অ্যাপ্লাই করতে পারতাম, তখন আমি এখানে একটা স্পট পেতাম, এখানে একটা স্পট পেতাম। তার মানে বিভিন্ন দিকে অ্যাপ্লাই করলে বিভিন্ন কম্পোনেন্ট মেজার করা যাবে। তাই মানে এই দুটো ব্যাপারকে গোলালে চলবে না। মানে স্পিন হাফ পার্টিকেল মানে তার স্পিন ডাইমেনশন 2, কেননা আরবিট্রারি একটা কেটকে লিখতে চাইলে আমার দুটো বেসিস লাগছে, কিন্তু ও এক্সিস্ট করছে 3-dimensional স্পেসে। দিস পার্টিকেল exists in 3-dimensional space, কিন্তু the spin dimension of this particle is 2. যতগুলো বেসিস লাগবে বা যতগুলো প্রজেকশন পসিবল হয় আর কি, ওই সেটাই হচ্ছে ওর স্পিন ডাইমেনশন। আচ্ছা, তো স্পিন ডাইমেনশন 2 এবং খুব আর কি মানে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে একটাকে স্পিন আপ বলে, ওই হাফটাকে স্পিন আপ বলে অ্যাকচুয়ালি, এটা কনভেনশন, আর অন্যটাকে স্পিন ডাউন বলে, হাফ মাইনাস হাফ। আচ্ছা, এটা তো গেল সেই ইয়ের টার্মে লেখা এএসএমএস, কিন্তু ম্যাট্রিক্সের ফর্মে যদি লিখতে যাই তাহলে কিরকম ভাবে লিখতে হবে? তার মানে বোঝা গেল যে এরা সবাই তাহলে কলাম ম্যাট্রিক্স হবে যাতে দুটো এলিমেন্ট থাকবে, ঠিক আছে? কারণ 2 এলিমেন্ট কলাম ম্যাট্রিক্স হলে তবেই মানে এই ব্যাপারটা আচ্ছা ঠিক আছে, এমনি ইয়ে করেই বলছি। ধরা যাক আরবিট্রারি একটা কাই হচ্ছে আমার একটা জেনারেল স্পিন স্টেট, জেনারেল স্পিন স্টেট হচ্ছে কাই। তার মানে এটাকে ওই দুটো বেসিস স্টেটের ফর্মে লেখা যাবে, এ হাফ হাফ প্লাস বি হাফ মাইনাস হাফ। তো ওই হাফটাকে আমি এ কাই প্লাস বলছি, আর অন্যটাকে বি কাই মাইনাস বলছি। এবার এই যে ব্যাপারটা, তাহলে পরপর আমরা কিভাবে এলাম স্টেপ বাই স্টেপ? প্রথমে আমরা দেখলাম যে এএসএমএস দিয়ে একটা স্টেটকে ডিফাইন করা যাবে। তারপর আমরা দেখলাম এএসএমএস দিয়ে পসিবল নাম্বার অফ স্টেট হচ্ছে মাত্র দুটো হচ্ছে, কারণ এমএস এর পসিবল ভ্যালু দুটো। তাহলে আমরা দুটো স্টেট পেলাম, সেই দুটোই হচ্ছে আমার কমন আইগেনকেট, এবং আমার আগেকার সেই সিএসসিও ফর্মুলা অনুযায়ী আমি এই যে কমন আইগেনকেট পেয়েছি সেটাকেই আমার বেসিস হিসাবে চুজ করছি। আচ্ছা, নাম্বার অফ বেসিস আমি দুটো পেলাম, তার মানে এদের স্পিন ডাইমেনশন 2, যদিও তারা 3-dimensional স্পেসে এক্সিস্ট করছে। এই দুটো জিনিস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। 1-dimensional স্পেসেও এক্সিস্ট করতে পারত, কিন্তু স্পিন ডাইমেনশনটা 2ই হবে। স্পিন ডাইমেনশন ইজ ডিসাইডেড বাই দ্য ভ্যালু অফ এস হুইচ ইজ ইন্ট্রিনজিক। ভালো কথা। এবার আমি জেনারেল একটা স্পিন স্টেটকে লিখছি, মানে এবার আমি কলাম ম্যাট্রিক্স দিয়ে লিখতে চাই। তাহলে জেনারেল একটা স্পিন স্টেট কাই, যেহেতু দুটো বেসিস তাই দুটো কম্পোনেন্ট, সুতরাং অবভিয়াসলি এরকম ভাবে লেখা যাবে। এবার আমি যদি শুধু এইটুকুর উপর ফোকাস করি, কাই ইজ ইকুয়াল টু এ কাই প্লাস প্লাস বি কাই মাইনাস, জাস্ট এইটুকুর উপরে আমি যদি ব্যাপারটাকে ফোকাস করি, তাহলে এখান থেকে দেখে কি মনে হচ্ছে? কলাম ম্যাট্রিক্স দিয়ে লিখতে চাইলে কিভাবে লেখা যেতে পারে? খুব সিম্পল, মানে একদম দেখলেই যেটা মনে হচ্ছে, যেমন আরেকটা এর পাশাপাশি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মনে কর যেমন মনে কর আলফা, আলফা ইকুয়াল টু যদি এ আলফা ড্যাশ প্লাস বি আলফা ডাবল ড্যাশ প্লাস সি আলফা ট্রিপল ড্যাশ, এইটা বলে আমি যদি বলতাম যে আলফা ড্যাশ আলফা ডাবল ড্যাশ আলফা ট্রিপল ড্যাশ এটা হচ্ছে বেসিস,
এবং আলফাটাকে আমি এদের টার্মে লিখছি, তাহলে সুবিধাজনক মানে কনভিনিয়েন্ট কলাম ম্যাট্রিক্স আমার কি হওয়া সম্ভব? তাহলে উত্তরটা হচ্ছে, এটা তো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ফলে এটা কিন্তু আমাদের চয়েস, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। এই পর্যন্ত ফিজিক্যাল রিয়েলিটি, কারণ এগুলো এক্সপেরিমেন্ট থেকে পাওয়া। তো ম্যাথমেটিক্সটা আমরা আমাদের পছন্দ মতন যেটাতে আমাদের সুবিধা হয় সেটাই করতে পারি। তো ম্যাট্রিক্স দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার সুবিধা এটাই, যদি আমি কাই প্লাস কে 1 0 কাই মাইনাস কে 0 1 বলি, কারণ তাহলে কাই স্টেটটা আমার দাঁড়াচ্ছে এই জাস্ট আ 2 কম্পোনেন্ট কলাম ম্যাট্রিক্স। এই যে 1 0 আর 0 1 এটা কিন্তু ওই বেসিসের যা যা কন্ডিশন থাকে, অর্থনর্মালিটি কন্ডিশন, এগুলো সবই কিন্তু ওরা স্যাটিসফাই করে। এটা একটু নিজেরা করে দেখে নিতে পারিস। তো তাহলে ইন জেনারেল একটা জেনারেল স্পিন স্টেটকে ফর আ স্পিন হাফ পার্টিকেল, জেনারেল স্পিন স্টেটকে তাহলে 2 এলিমেন্ট কলাম ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে স্পিনর বলে। দিস 2 এলিমেন্ট কলাম ম্যাট্রিক্স ইজ কল্ড আ স্পিনর। এবার এই এক্সাম্পলটার ক্ষেত্রে আসি, তিনটে বেসিস। তিনটে বেসিস অ্যাকচুয়ালি কখন সম্ভব? যদি এস এর ভ্যালুটা 1 হয়, কেননা ইফ the value of s is 1, তাহলে possible value of m will be -1 0 and +1। সুতরাং আইগেন কেট গুলো কিরকম হবে? 1 -1 1 0 1 1, অর্থাৎ a 1 -1 b 1 0 c 1 1। তাহলে এবার ম্যাট্রিক্স ফর্মে লিখতে গেলে কোনটা বেশি সুবিধা হবে? যদি আমি 1 -1 কে 0 0 1 করি, বা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জও করতে পারতাম, যাই হোক। তারপরে 1 0 সেটাকে যদি আমি 0 1 0 বলি, 1 1 কে যদি আমি 1 0 0 বলি, তাহলে জেনারেল যে স্টেট অর্থাৎ আলফা, সেটাকে তাহলে সেটা তাহলে দাঁড়াচ্ছে a b c। এইভাবে ম্যাট্রিক্স গুলোকে ধরার ফলে আমার অনেকগুলো সুবিধা আছে। প্রথমত এগুলো দেখতে ভালো, মানে দেখতে সহজ, সেটা তো একটা আছে। প্লাস আমার তো এই কোএফিসিয়েন্ট গুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, মানে এটা তো সেই বুঝতেই পারছিস, ওই এক্সপেনশন পস্টুলেট বলে যে একটা ফান্ডা ছিল, যে কোনো একটা আরবিট্রারি স্টেটকে কতগুলো আইগেন স্টেটের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায়। এবং এটা এবার এটা কার আইগেন স্টেট ছিল? হ্যামিল্টনিয়ান অপারেটরের। তো যদি আমি এনার্জি মেজার করি অর্থাৎ হ্যামিল্টনিয়ান দিয়ে অ্যাক্ট করাই, তাহলে স্টেটটা কি করবে? যেহেতু লিনিয়ার কম্বিনেশন অফ ডিফারেন্ট আইগেন স্টেটস, মানে সাইটা তো এইচ এর আইগেন স্টেট নয়, আইগেন স্টেটের কম্বিনেশন, তখন সাইটা কি করে? কোলাপস করে বিভিন্ন স্টেটে কোলাপস করতে পারে। ফাই 1 এ কোলাপস করার প্রবাবিলিটি হচ্ছে মড cn স্কোয়ার, মানে মড c1 স্কোয়ার আর কি। ফাই 2 তে করার প্রবাবিলিটি হচ্ছে মড c2 স্কোয়ার ইত্যাদি। তার মানে এই কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট। এখানে যেটা cn, এখানে সেগুলোই a b, কারণ এগুলো হচ্ছে আইগেন কেট। তার মানে এই কোএফিসিয়েন্ট গুলো আমার ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু আমি ম্যাট্রিক্সটাকে এইভাবে ধরেছি, তার ফলে আমি একটা জেনারেল স্টেটকে যখন আমি একটা স্পিনর দিয়ে রিপ্রেজেন্ট করছি, তখন আমি স্টেটটাকে দেখেই আমার কোএফিসিয়েন্ট গুলো পেয়ে যাচ্ছি। মানে আমি বলতে চাইছি যে আমাকে যদি কেউ একটা স্টেট দেয়, বলা হলো যে একটা পার্টিকেল সেটা 2 3i এই স্টেটে আছে, তাহলে এইটা দেখা মাত্রই আমি বলে দিতে পারবো
অবশ্যটা ইয়ে নেই, নর্মালাইজড কন্ডিশনে নেই, নর্মালাইজ করতে হবে আগে, যাই হোক। কিন্তু আমি দেখা মাত্রই বলে দিতে পারবো যে একে স্পিন আপ স্টেটে পাওয়ার প্রবাবিলিটি ইজ প্রপোর্শনাল টু 2 দুগুণে 4 এবং ডাউন স্টেটে পাওয়ার প্রবাবিলিটি ইজ প্রপোর্শনাল টু 3 3 9। আর প্রপোর্শনাল টু বললাম, এবার এক্সাক্ট প্রবাবিলিটি অবশ্যই 4/4 প্লাস 9 এবং 9/4 প্লাস 9। নর্মালাইজ করতে হবে, নর্মালাইজেশন কনস্ট্যান্ট ঢুকিয়ে দিলে এটা একবারেই চলে আসতো। তো বুঝতে পারছিস, মানে এইভাবে স্পিনরকে লিখলে পরে প্রবাবিলিটিটা বা কোএফিসিয়েন্ট গুলো ডাইরেক্টলি দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ। তো এবার 3 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে তাহলে ম্যাট্রিক্স গুলো কেমন হবে, এরকম হবে। তাহলে এবার তোরা বুঝতে পার, এবার নাও ইউ ক্যান রাইট ডাউন দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ফর এনি স্পিন পার্টিকেল, শুধু সেটার ওই জানতে হবে তোকে, এই ব্যাপারটা জানতে হবে। মানে স্পিনের ভ্যালু হয়, তোকে স্পিনের ভ্যালু জানতে হবে। আর যদি তোর পুরোপুরি অজানা নতুন পার্টিকেল তুই ডিসকভার করছিস, এরকম সিচুয়েশনে থাকলে তোকে দেখতে হবে যে কতগুলো, মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে, করে দেখতে হবে কতগুলো পসিবল প্রজেকশন আছে, ঠিক আছে, মানে কতগুলো ডট পাচ্ছিস, মানে যে 3টে, এটার মানে কি, তার মানে হচ্ছে একটা আননোন পার্টিকেল নিলি, পার্টিকেল গুলো এভাবে যাচ্ছে, তুই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলি, কতগুলো ডট পাচ্ছিস। যদি তুই 1 2 3 4 4টে ডট পাস, তাহলে তার মানে সেখান থেকে এটা বলা যায়, তাহলে 2s plus 1 is 4, তাহলে s equal to 3/2, তাহলে এটা s এর ভ্যালু 3/2। তাহলে এবার তোর পসিবল আইগেন কেট হচ্ছে 3/2 minus 3/2, 3/2 minus half, 3/2 plus half, 3/2 plus 3/2। চারটা আইগেনকেট। তাহলে জেনারেল স্টেট কে যদি আমি লিখতে চাই তাহলে লিখবো এ দিস, বি এইটা, সি এটা এবং ডি এটা। ক্লিয়ার? এইবার যদি ম্যাট্রিক্সের মতো লিখতে চাই তাহলে আমি কি করব, এ, আচ্ছা আগেই বলেছিলাম এখানে কিন্তু যে কোনোটাকে যে কোনো রকম লেখা যায়, মানে এমন কোনো ব্যাপার নেই যে 3/2 minus 3/2 মানে আমাকে 0 0 0 1 এটাই লিখতে হবে, আমি 0 1 0 0 লিখতে পারতাম, ঠিক আছে, তাতে কিছু অসুবিধা নেই। ওটা জাস্ট একটা অর্ডারের মনে রাখার জন্য, যেহেতু মাইনাস থেকে প্লাসে উঠছি তাই এরকম ইউজুয়ালি লেখা হয়, তবে কেউ চাইলে অন্যরকম লিখে তার মতন করতে পারে, তাতে কিছু প্রবলেম নেই। আচ্ছা বি এর ক্ষেত্রে 0 0 1 0, তারপরে স্টেটটাকে আমি 0 1 0 0 আর তারপরে স্টেটটাকে 1 0 0 0 এইভাবে যদি লিখি, ইফ যদি লিখি তাহলে সেই আগের মতন ব্যাপার, প্রথমত দেখতে ভালো, বেশ একটা সুন্দর 4 কম্পোনেন্ট ম্যাট্রিক্স, 3টে 0 একটা 1 এরকম, এবং সেটাকে ম্যাট্রিক্সগুলোকে অ্যাড করে আমি যদি লিখি তাহলে জেনারেল স্টেটটা it is represented by column matrix of, মানে 4 component column matrix, যেটা দেখেই বলে দেওয়া যাবে যে probability that m is minus 3/2 সেটা হলো it is proportional to mod a square, probability that m is minus half it is proportional to mod b square, probability that m is plus half it is proportional to mod c square এবং এইটা is proportional to mod d square। ঠিক আছে, আচ্ছা এবার আমরা স্পিন হাফে কনসেন্ট্রেট করি। তাহলে আমরা আসল কাজটা হয়ে গেছে, কাই প্লাস ইকুয়াল টু 1 0, কাই মাইনাস ইকুয়াল টু 0 1, জেনারেল স্টেট এ,
বি। এই অবধি পেয়ে গেছি। এইবার আমরা আমাদের সেগুলো ইউজ করব, এগুলো সব আমরা পরপর অ্যাপ্লাই করে কি করতে হবে, অপারেটরের ম্যাট্রিক্স গুলো আমরা মানে স্টেট ভেক্টরের ম্যাট্রিক্স পেয়ে গেছি, এবার আমার অপারেটরের ম্যাট্রিক্স গুলো দরকার। এইগুলো অপারেটরের ম্যাট্রিক্স গুলো পেয়ে গেলে তাহলে আমরা যে কোনো স্পিনের প্রবলেম সলভ করতে পারবো, যে কোনোই, সেটা যে কোনো ধরনেরই হোক। আচ্ছা, তাহলে প্রথমত আমরা জানি এস স্কোয়ার এস এম এস ইজ ইকুয়াল টু h cut square s s plus 1 s ms. Therefore, hence s square chi plus is h cut square half plus 1 অর্থাৎ 3/2 chi plus, এবং s square chi minus equal to h cut square half, কারণ chi plus আর chi minus যাই হোক না কেন দুটোর ক্ষেত্রেই স্পিন হাফ পার্টিকেল, তাই s equal to half আর কি, chi minus। ঠিক আছে, এবার কাই প্লাস আর কাই মাইনাস আমরা জানি, আমরা এইটা বার করতে চাই। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ব্যাপার থেকেই এটা বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে একটা কলাম ম্যাট্রিক্সকে একটা অন্য ম্যাট্রিক্স দিয়ে গুণ করে একটা নাম্বার ইনটু দ্য সেম কলাম ম্যাট্রিক্স এইটা যেহেতু পাওয়া যাচ্ছে, সুতরাং s square has to be a square matrix. s square কে স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে, এবং সেটা 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, না হলে 2 কম্পোনেন্ট কলাম ম্যাট্রিক্সকে গুণটাই করা যাবে না অ্যাকচুয়ালি। দেখ, ম্যাট্রিক্সের বিদ্যা থেকে কত কিছু ডাইরেক্টলি বলে দেওয়া যাচ্ছে। তাহলে আমরা ধরি এস স্কোয়ার কে কিছু একটা সি ডি ই এফ, তাহলে আমার এটা দাঁড়াচ্ছে সি ডি ই এফ 1 0 equal to 3/4 h cut square 1 0। একই রকম ভাবে s মাইনাস CDEF 0 1 equal to 3/4 h cut square 0 1। ব্যাস, এবার এটাকে আমরা সলভ করব। সি এবং ই, ঠিক আছে, সি এবং ই এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 3/4 h cut square এবং 0, আর নিচেরটা থেকে ডি এবং এফ is 0 3/4 h cut square। Therefore, E equal to, তার মানে কি এবার কম্পোনেন্টের ভ্যালুগুলো আমরা ডাইরেক্টলি কিন্তু পেয়ে গেলাম। সি এর ভ্যালু 3/4 h cut square, E এর ভ্যালু 0, D এর ভ্যালু 0 আর F এর ভ্যালু 3/4 h cut square, তার মানে s square is equal to
3/4 h cut square, d এর ভ্যালু 0, e 0, 3/4 h cut square. One, 1, 0, 0. Basically identity matrix. এবার এই সেম প্রসেসে পরের গুলো সলভ করতে হবে। is z chi plus is h cut by 2 chi plus minus h cut by 2 chi minus। তাহলে এখানে একই রকম ভাবে sz কে আবার ওই রকম ধরে নিতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স। মনে করি এরকম chi plus 1 0 h cut by 2 1 0। এই ক্যালকুলেশন গুলো একেবারে বাচ্চাদের ক্যালকুলেশন, মানে এই পোর্শন গুলো দেখলে অ্যাটলিস্ট মনে হবে যে এইসব জিনিস আমরা এইচএসেই করে এসেছি। মানে কত সিম্পল ম্যাথমেটিক্স অথচ কত ডিপ থিওরি। আচ্ছা, এটাকে সলভ করলে সিই h cut by 2 0 df 0 minus h cut by 2 so d equal to e equal to 0, তাহলে c হচ্ছে h cut by 2 0 0 minus h cut by 2, অর্থাৎ h cut by 2 1 0 0 minus 1। এটা কি হলো? এটা হলো sz অপারেটর। এইবার নেক্সট আমার চাই sx এবং sy। sx আর sy বার করতে হলে আমার একটাই মাত্র উপায় আছে, সেটা হলো s প্লাস মাইনাস বার করা, এবং সেটার থেকে সলভ করে, যেহেতু s প্লাস মাইনাস হচ্ছে sx প্লাস মাইনাস isy, এটার কোনো ফিজিক্যাল বেসিস নেই, এটা পুরোটাই এল অ্যাঙ্গুলার মোমেন্টামের থিওরি থেকে টোকা হয়েছে। তো আমরা আমাদের সেই ফর্মুলা ইউজ করি, s প্লাস কাই মাইনাস, আচ্ছা আগে অরিজিনালটা লিখি। অরিজিনালটা হচ্ছে s প্লাস মাইনাস এস এম ইকুয়াল টু এইচ এস s plus 1 minus m plus minus 1 s m plus minus 1। তো s plus minus হাফ, না এটা একবার লিখলে হবে না, তো চারটে জিনিস লেখা যাবে অ্যাকচুয়ালি। প্রথমত s প্লাস এর জন্য হাফ হাফ, এটার উপর যদি s প্লাস অ্যাক্ট করানো হয় তাহলে সঞ্জীব এটা কি হবে বলতো? হঠাৎ করে পরে ধরছি যদিও, কিন্তু তাও এটা হাফ হাফ আছে, ঠিক আছে, মানে ms এর ভ্যালু, এখানে ms এর ভ্যালুটা প্লাস হাফ আছে। তাহলে এই স্টেটের উপর যদি আমি s প্লাস অ্যাক্ট করাই তাহলে কি হবে, কি মনে হয়?
না, ম্যাট্রিক্স কি হবে বলিনি, মানে আমি বলতে চাইছি যে এখানে তো অ্যাকচুয়ালি দুটোই স্টেট, কেননা এমএস এর দুটোই ভ্যালু আছে। আহ, এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, এমএস এর দুটোই ভ্যালু আছে, একটা হচ্ছে -½ আর একটা হচ্ছে -½ +1 অর্থাৎ +½ তাই তো। এবার এস প্লাসটা তো ল্যাডার অপারেটর, যেটা দিয়ে আমি নিচে থেকে উপরে উঠি। তো এখানে তো অলরেডি +½ আছে, তাহলে এর উপর যদি এস প্লাস অপারেট করানো হয়, এস প্লাস অ্যাক্টিং অন দিস, তাহলে এখানটাতে কি হবে সেটা জিজ্ঞেস করছি। মানে এটা কিন্তু টপ মোস্ট স্টেট, মানে এখানে তো অ্যাকচুয়ালি দুটো স্টেট আছে, একটা ½ -½ আর একটা ½ +½ তাহলে যে স্টেটটা টপ মোস্ট আর এটা হচ্ছে বটম মোস্ট, এটা হচ্ছে এফটি আর এটা হচ্ছে এফবি। তাহলে এর উপরে যদি আমি আবার হ্যাঁ ওটাই ওটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই। হুম, আচ্ছা, তাহলে এটাও 0 এবং এটাও 0। টপ মোস্টের উপর এস প্লাস অ্যাক্ট করালে 0, বটম মোস্টের উপর এস মাইনাস অ্যাক্ট করালে 0। আর রইল বাকি বটম মোস্টের উপর যদি এস প্লাস অ্যাক্ট করাই, অর্থাৎ এস প্লাস অন ½ -½ আর টপ মোস্টের উপর যদি এস মাইনাস করাই অর্থাৎ ½ এই দুটো তো এই ফর্মুলা থেকে বের করতে হবে, এটা ইউজ করব। তো এইচ কাট স্কোয়ার, এস এর ভ্যালু ½ তাহলে ½ × 3/2 অর্থাৎ 3/4, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস, আচ্ছা এটা এস প্লাস আছে তার মানে এখানে এম প্লাস হবে, তাহলে -m, এম এর ভ্যালু -½ m + 1 অর্থাৎ -½ + 1 ইন্টু এস m + 1 অর্থাৎ +½ এইটা সিম্পলিফাই করলে এইচ কাট 3/4, আচ্ছা মাইনাস টু মাইনাসে প্লাস 1 - ½ হচ্ছে ½ × ½ 1/4, আর একে 4 মানে 1, তার মানে হচ্ছে জাস্ট এইটা এইচ কাট ½ অর্থাৎ এস প্লাস কাই মাইনাস ইজ ইকুয়াল টু এইচ কাট কাই প্লাস। ল্যাডার অপারেটর যদি বটম মোস্টের উপর অ্যাপ্লাই করি তাহলে এটা টপ মোস্টে যাচ্ছে এবং তার সঙ্গে নর্মালাইজেশন কনস্ট্যান্ট হচ্ছে অনলি এইচ কাট। হয়ে গেল। এবার এস মাইনাস, এইচ কাট আবার আগের মতন, এই পার্টটা সেম, মাইনাস, এবার এম এর ভ্যালু ½ তারপরে এস মাইনাসের ক্ষেত্রে m-1 হবে, তাহলে ½ নিচের সাইনটা হবে, নিচে যেটা আছে ½ - 1 ½ m-1 হবে নিচের সাইনটা, তার মানে ½ - 1 অর্থাৎ -½ সো এইচ কাট 3/4 আর ½ - 1 মানে -½ অর্থাৎ 1, তার সঙ্গে ½ -½ অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি এস মাইনাস অ্যাক্টিং অন কাই প্লাস, এইটা ইজ ইকুয়াল টু এইচ কাট কাই মাইনাস।
পেয়ে গেছি। এবার ডাইরেক্ট ম্যাট্রিক্স লিখে ফেললেই কম্পোনেন্ট গুলো চলে আসবে। s plus chi minus is h cut chi plus s minus chi plus is h cut chi minus. C D E F chi minus 0 1 h cut chi plus 1 0. D F equal to h cut 0. আচ্ছা, এবার CE টা তো দরকার, তাহলে আমাকে সঙ্গে ওইটাও ইউজ করতে হবে। s প্লাস chi প্লাসটা 0 আর s মাইনাস chi মাইনাসটা 0। তো CD EF s প্লাস, এখন শুধু s প্লাস এরটা করছি, ঠিক আছে? তো CDEF 10 is equal to 0, তার মানে CE is 0. So C equal to E equal to 0. আর D এর ভ্যালু h কাট, F এর ভ্যালু 0, তাহলে আমরা পাচ্ছি যেটা সেটা হলো s প্লাস ইকুয়াল টু 0 h কাট বাকি সব 0 হলো। এবার এক্স্যাক্টলি সেম প্রসেস ফর s মাইনাস, এটা নিজে করবি বাড়িতে, করলে পরে s মাইনাসটায় পাবি 0 0 h কাট 0। এবার s প্লাস হচ্ছে sx প্লাস isy, s মাইনাস হচ্ছে sx মাইনাস isy। Therefore sx কি করে পাবো? হাফ অফ s প্লাস প্লাস s মাইনাস। sy কি করে পাবো? 1/2i s প্লাস মাইনাস s মাইনাস। ক্লিয়ার? এবার যে ম্যাট্রিক্স গুলো পেয়েছি s প্লাস আর s মাইনাসের, সেগুলো পুট করতে হবে, এবং পুট করলে আমরা পাচ্ছি, যেমন ফর এক্সাম্পল sx হাফ অফ s প্লাস প্লাস s মাইনাস, তার মানে s প্লাস পেয়েছিলাম 0 h কাট 0 0, s মাইনাস পেয়েছিলাম 0 0 h কাট 0। তাহলে কত হচ্ছে? হাফ অফ 0 h কাট 0, অর্থাৎ h কাট বাই 2 0 1 1 0। This is sx। sy 1/2i s plus minus s minus, 0 h cut 0 0 minus 0 0 h cut 0, আচ্ছা মাইনাস করলে পাবো h কাট এটা মাইনাস h কাট 0, অর্থাৎ h কাট বাই 2 টাকে যদি কমন রাখি আগেরটার মতো, h কাটটাকে কমন নিয়ে নিলাম, আর তাহলে i টাকে ভিতরে ঢোকাতে হবে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে 0 মাইনাস i প্লাস i 0। তাহলে sx sy আর sz টা তো আগে পেয়েছিলাম,
কোথায় গেল, এস জেড কি ছিল, এইচ কাট বাই 2 ছিল আর 100 মাইনাস 1। এই ঠিক আছে। তাহলে এবার এই যে এবার দেখা যাচ্ছে এস এক্স এস ওয়াই এস জেড এদের তিনটের ক্ষেত্রেই এইচ কাট বাই 2টা সবার ক্ষেত্রেই আছে একটা কমন ফ্যাক্টর, কিন্তু এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো আমরা সংক্ষেপে এস কে লিখতে পারি এইচ কাট বাই 2 সিগমা ভেক্টর, যেখানে সিগমা এক্স 0 1 1 0, sigma y 0 minus I plus I 0, sigma z 1 0 0 minus 1। এই তিনটে, this set of 3 2 by 2 square matrix, এদেরকে বলা হয় celebrated Pauli spin matrix। ঠিক আছে, এই তিনটে জিনিস মানে এই তিনটে ম্যাট্রিক্স একেবারে মুখস্থ রাখতে হবে, সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড। ঠিক আছে, মানে স্পিনের যে কোনো কিছু, যে কোনো এক্সপেরিমেন্ট করা হলো, সেটাকে কোথায় প্রজেকশন হবে, কোনটার কত প্রবাবিলিটি, তারপর টাইমের সাথে গিয়ে কিভাবে চেঞ্জ হবে, এই ব্যাপারগুলো সবকিছুরই স্টার্টিং পয়েন্ট হচ্ছে পাউলি স্পিন ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এইবার আমরা দেখি যে আমি যদি স্পিন রিলেটেড কোনো মেজারমেন্ট করতে চাই তাহলে ব্যাপারটা কিরকম ভাবে প্রসিড করতে হবে। প্রবলেম, suppose a spin half particle is in the state chi equal to one plus I 2। একটা স্পিন আপ পার্টিকেল এই স্টেটে আছে, এটা একটা আরবিট্রারি স্পিনর। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যদি আমি এটার জেড কম্পোনেন্ট মাপি, what are the probabilities of getting plus h cut by 2 and minus h cut by 2 if you measure sz? First question. Second হচ্ছে what are the probability of getting plus h cut by 2 and minus h cut by 2 if না, আচ্ছা রেজাল্টটাও বাদ দিয়ে দিই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে what will be the outcome of experiment if you measure sx? কেউ যদি sz মেজার করে তাহলে তো প্লাস মাইনাস হাফ পাবো, এটা আমরা জানি আগে থেকে। তো তাদের প্রবাবিলিটিটা কত, ফার্স্ট কোশ্চেন। আর নেক্সট কোশ্চেন হচ্ছে যদি sz এর বদলে আমি sx মেজার করতে চাই তাহলে আমি কি পাবো। প্রথম কাজ হচ্ছে
এটাকে নর্মালাইজ করা, এটা অবভিয়াসলি নর্মালাইজড কন্ডিশনে নেই। আগেই বলেছি যে প্রবাবিলিটি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কিন্তু প্রথমেই নর্মালাইজ করে নিতে হবে। তাহলে 1 প্লাস আই 2, এটাকে নর্মালাইজ করতে গেলে আগে এইটা বার করি। আচ্ছা, 1 মাইনাস আই 2, 1 প্লাস আই 2 1, এটা 2 হবে, প্লাস 2 দুগুণে 4, 6। এটা নর্ম অফ দিস, মানে এটাকে নর্ম বলে, দিস ইজ নর্ম অফ কাই। ঠিক আছে, নর্মটা 6, তাহলে নর্মালাইজ করতে গেলে আমাকে, নর্মালাইজড ভার্সন হচ্ছে, the normalized version is নর্মের স্কোয়ার রুট দিয়ে ভাগ করতে হবে, 1/√6 1 প্লাস আই 2। ঠিক আছে, এইবার আমাকে, এবার নর্মালাইজড হয়ে গেছে, এইবার আমি প্রবাবিলিটি বার করতে পারি। তো আগেই আমরা দেখেছি যে স্পিনরকে এ বি এইভাবে লেখার মানেই হচ্ছে এ 1 0 এবং বি 0 1, অর্থাৎ 2 কলাম ম্যাট্রিক্সের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলোই হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, এটা এবং এটা। তাই কাই এর উপর যদি আমি এজেড মেজার করি, যেহেতু কাই ইজ নট অ্যান আইগেনস্টেট অফ এজেড, কাই ইজ আ লিনিয়ার কম্বিনেশন, বা বলতে পারি মিক্সড স্টেট। Actually এটা মিক্সড স্টেট, ইট ইজ লিনিয়ার কম্বিনেশন অফ এই আর কি কাই প্লাস এবং কাই মাইনাস। সুতরাং এসজেড কে যখন কাই এর উপর অ্যাক্ট করাবো তখন এটা ইট উইল কোলাপস, ওয়েভ ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, কোলাপস হয়ে হয় এটা কাই প্লাসে যাবে, নয় এটা কাই মাইনাসে যাবে, হয় এটা 1 0 হবে, না হলে এটা 0 1 হবে। 1 0 তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে মড এ স্কোয়ার, 0 1 এ যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে মড বি স্কোয়ার। তাহলে আমাদের এখানেও স্টেটটা আছে কি 1 প্লাস আই 2 1/√6, এখান থেকে কোলাপস করে 1 0 তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 প্লাস i/√6 এর মড স্কোয়ার, এবং কোলাপস করে 0 1 এ যাওয়ার প্রবাবিলিটি হবে 2/√6 মড স্কোয়ার। যদি 1 0 তে কোলাপস করে তাহলে আমি মেজারমেন্টের রেজাল্ট পাবো প্লাস h²/2। যদি 0 1 এ কোলাপস করে মেজারমেন্টের রেজাল্ট পাবো মাইনাস h²/2। তাহলে প্লাস h²/2 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2, ও তার স্কোয়ার মানে 2 দুগুণে 4, ও না 2ই হবে, ঠিকই আছে, 2/6 মাইনাস h²/2 এর পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/6, 2/6 অর্থাৎ 1/3, 4/6 অর্থাৎ 2/3। তার মানে পার্সেন্টেজ হিসাব করলে মানে বলতে চাইছি যে এই যে স্টেটে স্পিন স্টেটে পার্টিকেল গুলো আছে, তাদেরকে আমি যদি একটা জেড অ্যাক্সিস বরাবর
এদিকে জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এই ডাইরেকশনে যদি সাউথ পোল, নর্থ পোল, নর্থ থেকে সাউথে, না ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নর্থ থেকে সাউথে হবে। ও আচ্ছা, না তাহলে উল্টো করছি। সাউথ পোল, নর্থ পোল, এরকম। হ্যাঁ, তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে নিচে থেকে উপরে, সেই দিকে জেড অ্যাক্সিস। এবার এর মধ্যে দিয়ে আমি পার্টিকেলগুলোকে পাঠালাম। তাহলে টোটাল যতগুলো পার্টিকেল পাঠাবো, যদি 100টা পার্টিকেল পাঠাই, 100 ইলেকট্রনস যারা এই স্টেটে আছে, এই স্টেটটায় যদি তারা থাকে, তাহলে 1/3, তার মানে 33টা পার্টিকেল যাবে উপরে, আর 66টা পার্টিকেল যাবে নিচে। স্পিন ডাউন 66টা যাবে, স্পিন আপে 33টা যাবে। এটা এক্সপেরিমেন্টালি ক্রস চেক করে দেখা গেছে যেটা ঠিকই আছে। কি করে বোঝা যাচ্ছিল? ওই ইন্টেন্সিটি থেকে বোঝা যাচ্ছিল। এটার ইন্টেন্সিটি আর এটার ইন্টেন্সিটি, এদের ইন্টেন্সিটির রেশিও হবে 66:33। মানে যে স্পটটা পাবো সেটা কতটা ব্রাইট হবে বা কি হবে, তাদের যে ইন্টেন্সিটি কম্পেয়ার করে দেখা গেছে যে এই ব্যাপারটা ম্যাচ করেছে, অর্থাৎ আমাদের থিওরি ইজ কারেক্ট। ঠিক আছে, এইটা গেল এস জেড যদি মেজার করি। এবার যদি আমি এস এক্স মেজার করি, আচ্ছা এইটা একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমার অরিজিনাল স্টেটটা হচ্ছে 1 + I 2 1/√6। মুশকিল হচ্ছে স্পিনরকে প্রথম থেকে আমরা যখন ডিফাইন করেছি তখন আমরা সবসময় s² sz এটাকেই আমাদের কমপ্লিট সেট অফ কমিউটেটিং অবজারভেবলস ধরে নিয়েছি। সেখান থেকে আমরা আমাদের বেসিসটাকে লিখেছি, তারপর আবার সেটা থেকে আমরা ম্যাট্রিক্স লিখেছি 1 0 0 1। তার ফলে যেটা হয়েছে সেটা হলো যে একটা স্পিনরকে যখনই আমি স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন করছি যে এ বি, তার মানে এ আর বিটা হচ্ছে শুধুমাত্র h²/2 আর মাইনাস h, মানে শুধুমাত্র বলতে চাইছি যে শুধুমাত্র sz মেজার করলে কোন কোন কোএফিসিয়েন্ট আসবে, শুধুমাত্র সেই জিনিসটাই আমাকে দিচ্ছে এ আর বিটা। sx এর কোনো ইনফরমেশন কিন্তু ডাইরেক্টলি আমি পাচ্ছি না। sz মেজার করলে কি হবে সেইটা পাচ্ছি, কেননা আমি প্রথম থেকেই কমপ্লিট সেট অফ কমিউটেটিং অবজারভেবলস হিসাবে sz কে নিয়েছি, তাই প্রথম থেকেই আমি ডিফাইন করছি বা যাই লেখালেখি করছি স্ট্যান্ডার্ড নোটেশন যেটা, সেটা এইভাবে হয়ে আছে। তাই এবার sz এর ক্ষেত্রে যেমন খুবই মজা ছিল, কোএফিসিয়েন্টের মড স্কয়ার করে ব্যাপারটা হয়ে যাচ্ছিল, sx এর ক্ষেত্রে সেটা হবে না, একটু আর কি করতে হবে ক্যালকুলেশন। তো কিছুই নয়, ক্যালকুলেশনটা ব্যাপারটা হচ্ছে প্রথমেই আমাকে, যেহেতু আমি sx-টা এখন জানি, মানে sx এর ম্যাট্রিক্সটা জানি আর কি, sx এর ম্যাট্রিক্স হচ্ছে 0 1 1 0। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এর আইগেন স্টেট আর আইগেন ভ্যালু এই দুটো আগে একটু বার করে নিতে হবে। আচ্ছা এক মিনিট, ঠিক আছে। আচ্ছা তাহলে আইগেন স্টেট বার আইগেন ভ্যালু, ওকে। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন, আগে আইগেন ভ্যালু ইকুয়েশনটা লিখি। h²/2 0 1 1 0 আলফা বিটা ইকুয়াল টু ল্যামডা আলফা বিটা। এটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। এটাকে আমি সলভ করব। left hand side is 0, h²/2
h cut by 2 0 alpha beta minus lambda alpha beta equal to 0. তাহলে ডিটারমিনেন্ট অফ minus lambda h cut by 2 h cut by 2 minus lambda এই ডিটারমিনেন্টটা 0 অর্থাৎ lambda square equal to h cut by 2 whole square, তাহলে lambda is equal to plus minus h cut by 2. বাহ, এটা একটা ভালো জিনিস। তাহলে sz মেজার করলেও যা আইগেন ভ্যালু পাওয়া যায়, sx মেজার করলেও আইগেন ভ্যালুটা একই থেকে যাচ্ছে। the আইগেন ভ্যালু is same. ওকে, তাহলে এবার নেক্সট হচ্ছে কি, এবার এটাকে এই ল্যামডাটাকে এখানে বসিয়ে আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে হবে। করে ফেলি। প্রথমে আমরা বসাই ল্যামডা ইকুয়াল টু h cut by 2। or beta alpha equal to alpha beta। ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h cut by 2 এর জন্য। আর ল্যামডা ইকুয়াল টু মাইনাস h cut by 2 তে তাহলে অবভিয়াসলি পাবো বিটা আলফা ইকুয়াল টু মাইনাস আলফা বিটা। ঠিক আছে, আচ্ছা একটা একটা করে যাই। ল্যামডা ইকুয়াল টু h cut by 2 এর জন্য তাহলে বেসিক্যালি যেটা পেলাম সেটা হচ্ছে আলফা আর বিটা সেম পাচ্ছি। আর ল্যামডা মাইনাস h cut by 2 এর জন্য বেসিক্যালি যা পাচ্ছি সেটা হলো আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে আমি যদি তাহলে আলফা আর ইকুয়াল টু বিটা, তার মানে হচ্ছে আমার আইগেন স্টেটটা কি আলফা আলফা, আর এখানে আমার আইগেন স্টেটটা কি আলফা মাইনাস আলফা। ক্লিয়ার? এইবার আমি যদি আইগেন স্টেটকে নর্মালাইজ করি, কেননা এরা হচ্ছে আমার বেসিস স্টেট, তাহলে বেসিস স্টেট ইট ইজ অলওয়েজ নর্মালাইজড। তাহলে নর্মালাইজড ভার্সনটা হবে 1/√2 1 1, নর্মালাইজড ভার্সনটা হবে 1/√2 1 minus 1। এটার আইগেন ভ্যালু h cut by 2, এটার আইগেন ভ্যালু মাইনাস h cut by 2। ঠিক আছে, so this is the result of measurement when you measure sx। তার মানে যখন আমি একটা স্টেট পাচ্ছি সিডি, একটাই স্টেট, সেটার উপর এস জেড যদি মেজার করি, তাহলে ও এস জেড এর যে দুটো আইগেন স্টেট আছে সেখানে কলাপস করবে। ঠিক আছে, ইট উইল কলাপস। কলাপস করে কোথায় যাবে? হয় যাবে 1 0-তে, নয় যাবে 0 1-এ। 1 0-তে যাওয়ার প্রবাবিলিটি মড সি স্কোয়ার, 0 1-এ যাওয়ার প্রবাবিলিটি মড ডি স্কোয়ার, এবং 1 0-তে গেলে আইগেন ভ্যালু h cut by 2, 0 1-এ গেলে আইগেন ভ্যালু মাইনাস h cut by 2। কিন্তু যদি আমি এস এক্স মেজার করি তাহলে ও কলাপস করবে। কলাপস করে হয় ও যাবে 1/√2 1/√2 এই স্টেটে, আর না হলে ও যাবে 1/√2 মাইনাস 1/√2 এই স্টেটে। সবসময় আইগেন এসএক্স এর আইগেন স্টেট এটা, তাই এই দুটোর মধ্যে কোনো একটাতেও কলাপস করবে। এবার এখানে কলাপস করার প্রবাবিলিটি কত আর এখানে কলাপস করার প্রবাবিলিটি কত? যদি এখানে কলাপস করে তাহলে আমি h cut by 2 রেজাল্ট পাবো, আর এখানে করলে মাইনাস h cut by 2 পাবো। কিন্তু হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? সেই প্রবাবিলিটিটা জানতে হলে আমাকে কি করতে হবে? এই সি আর ডি প্রবাবিলিটিটা কত? অবভিয়াসলি সি আর ডি কে
কিসের টার্মে লিখবো, এ বি লিখি, এ টাইমস দিস আর বি টাইমস দিস, এটাই হচ্ছে মানে কোএফিসিয়েন্ট গুলো, এটাই মানে প্রবাবিলিটিটা অ্যাকচুয়ালি কি, কোএফিসিয়েন্টের মড স্কয়ার। কোএফিসিয়েন্টটা কিছুই না, সিডি কে আমি এদের টার্মে মানে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখছি, তাহলে এটাই তো সেই প্রবাবিলিটিটা। তাহলে এবার হোয়াট ইজ এ অ্যান্ড হোয়াট ইজ বি, এটাকে সলভ করলে, সলভিং দিস, মানে সলভিং দিস ইকুয়েশন, যেটা পাবো, যেটা পাওয়া যাবে সেটা হলো a is equal to c plus d by root 2, b is equal to c minus d by root 2। এটা বাড়িতে করবি, আমার দরকার এই কোএফিসিয়েন্ট গুলো। we need a equal to what, b equal to what। আমার কি জানা আছে, c আর d জানা আছে, কেননা this is given, একটা স্টেট আমাকে বলে দিয়েছে। গিভেন স্টেট থেকে আমাকে কোএফিসিয়েন্ট গুলো বার করতে হবে। এটাকে সলভ করলে আসবে a equal to c plus d by 2 এবং b equal to c minus d by root 2, সরি। তো এইবার now I can find the result or the answer to this question. What will be the outcome of the experiment if you measure Sx? কি আউটকাম? প্রথমত বুঝতেই পারছি যে হয় পাবো h cut by 2, নয় পাবো মাইনাস h cut by 2। h cut by 2 কখন পাবো, যদি 1 by root 2 1 by root 2 তে কোলাপস করে, মাইনাস h cut by 2 পাবো যদি 1 by root 2 মাইনাস 1 by root 2 তে কোলাপস করে। 1 by root 2 1 by root 2 তে কোলাপস করার প্রবাবিলিটি হচ্ছে c plus d by root 2 mod square। 1 by root 2 minus 1 by root 2 তে কোলাপস করার প্রবাবিলিটি হচ্ছে c minus d by root 2 mod square। c আর d টা কি গিভেন, তাহলে আমার এই প্রবলেমটার ক্ষেত্রে it is this। So here c is 1 plus I by root 6, d is 2 by root 6। তার মানে h cut by 2 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে c plus d by root 2, তার মানে 2 আর 1 এ 3 plus I by root 6 into root 2 mod square। তার মানে 3 3 9 আর 1 এ 10 by root 12, 1 root 12 এর স্কয়ার অ্যাকচুয়ালি, মানে 10 এর 12। আর এটার প্রবাবিলিটি হচ্ছে c minus d by root 2, অর্থাৎ 1 minus 2 মানে minus 1 plus I by root 6 into root 2 mod square। তার মানে নিচে হচ্ছে 12 আর উপরে হবে 2, কাটাকুটি করলে 1 এর 6, কাটাকুটি করলে 5 এর 6। মোট যত পার্টিকেল যাবে, মোট যতগুলো পার্টিকেলের উপর তুই মেজার করছিস তাদের মধ্যে 1/6 অফ দ্য টোটাল পার্টিকেলস, তার মানে মনে কর যদি 30টা পার্টিকেল থাকে, যদিও এত ছোট পার্টিকেলের মানে এত ছোট সংখ্যার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর ল এক্স্যাক্টলি হোল্ড করে না, তবে যাই হোক তাহলে আর একটু বাড়িয়ে দিই ব্যাপারটাকে, 30 এর বদলে 30 দুগুণে 60, 3 30 90, 90 করি, 90টা পার্টিকেল, তার মধ্যে 15টা পার্টিকেল রেজাল্ট আসবে মাইনাস h cut by 2, আর 5 15 75, 75টা পার্টিকেল তাদের ক্ষেত্রে রেজাল্ট আসবে প্লাস h cut by 2। 75টা পার্টিকেল এদিকে x অ্যাক্সিস যদি হয়
তাহলে 75টা পার্টিকেল এপাশে আসবে, এটা অনেক বেশি ব্রাইট হবে, আর 15টা পার্টিকেল ওপাশে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। স্পিন মেজার টেজার করলে এইরকম ভাবে ব্যাপারগুলো হয় আর কি, প্রবাবিলিটি ক্যালকুলেশন। এবং মেন হচ্ছে কলাপসটা, মানে বিভিন্ন স্টেটে কলাপস করার যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে তোকে ওই কোএফিসিয়েন্ট বার করতে হবে। এবার মনে থাকলে খুবই ভালো, এগুলো অবশ্য একটু সিমেট্রিক আছে, এগুলো মনে থেকেই যায়, না হলে পরে ডিরাইভ করতে হবে, যেরকম ভাবে করলাম বেসিক থিওরিটা মনে রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন দেব অ্যাজ হোম টাস্ক। কোশ্চেনটা হলো, বল না, হোল স্কোয়ার ছিল না, মড স্কোয়ার ছিল, মড। ঠিক আছে, কোএফিসিয়েন্ট সবসময় তোর রিয়েল হবে। আচ্ছা, দুটো প্রবলেম দিচ্ছি। একটা হলো, ও লিখে বলার তো কিছু নেই, গ্রিফিথস তো সবার কাছেই আছে, তাই না? তাহলে প্রবলেম নাম্বার 4.27 এটা করবি। আচ্ছা, অনেক সময় এডিশন ম্যাচ করে না, বলে দিচ্ছি। এরকম একটা স্টেট আছে, সরি, এরকম একটা স্টেট আছে এবং সেটা রিলেটেড কিছু ওই মেজারমেন্ট করতে বলা আছে। ঠিক আছে, 4.27। হ্যাঁ বল। ও 4.32, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি করছিলাম। তাহলে তোদের এডিশন এটা 4.32। আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে, ও সেটা তাহলে কত নম্বরে আছে বল? আমার এখানে 4.31-এ আছে। প্রবলেমটা হচ্ছে যে স্পিন ওয়ান পার্টিকেলের জন্য তোকে ম্যাট্রিক্স গুলো বার করতে হবে, এস জেড, এস প্লাস, এস মাইনাস এবং এস এক্স, এস ওয়াই, এই ম্যাট্রিক্স গুলো বার করতে হবে। এটা কত নম্বরে আছে একটু দেখ তো। 4.34, হ্যাঁ তাই হওয়া উচিত, 4.34। একটা স্পিন ওয়ান পার্টিকেলের জন্য যেভাবে আমরা স্পিন হাফের জন্য সবগুলোকে বার করলাম, সব ম্যাট্রিক্স গুলোকে, এবং আইগেন ভ্যালু পরে বার করেছি, যাই হোয়াট এভার, শুধু ম্যাট্রিক্স গুলো বার করলে হবে। একটু ছোটই করে দিচ্ছি জাস্ট, মানে এখানে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে ডিটারমাইন দ্য অ্যাকশন অফ এই অপারেটর, তো ওটা একই ব্যাপার, মানে মোট কথা এই ম্যাট্রিক্স গুলো বার করতে হবে, যেভাবে স্পিন হাফটা বার করেছি সেইভাবে এটা বার করতে হবে। ও 4.36, আচ্ছা থ্যাঙ্কস। 4.36, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। কালকে কাল তো কি যেন বার, কালকে শুক্রবার, কালকে সলিড স্টেট হবে। আর এই প্রবলেমগুলো হাতে পেলে তবে আমি কোয়ান্টামের পরের স্টেপে যাব, বুঝেছিস? এগুলো অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবি আমাকে করে, এটা সবাইকেই বলবো আমি, যদিও একটু পরে আমি গ্রুপে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আবার কালকে